খাইয়েছেন বাচ্চাকে? ঝুমুর উপনিস মাথা নাড়ে আস্তে করে বলে, পেট ভরে নাই মনে হয়, তাই কাঁদতেছে। ব্যাগে বাচ্চার খাবার আছে? ঝুমুর চোখ মুছে হ্যাঁ মাথা নাড়ায়। নিয়ে আসুন। হালিমা ঝুমুরের ব্যাগ হাতে একটা দুধের ফিডার পাই, ওটাই এগিয়ে দেয়। ইমরান সবাইকে চমকে দিয়ে ঝুমুরের কোল থেকে বাচ্চাকে কোলে নিয়ে হালিমার হাত থেকে ফিডা নিল। উপস্থিত সকলের চক্ষু ছানা পড়া। এ যেন কোনো এক অদ্ভুতপূর্ব ঘটনা, যা কেউ কখনো শোনেনি, কখনো দেখেনি এবং ভাবনা অতীত। সবাইকে মনোযোগ দিয়ে কাজ করতে বলে বাচ্চার দিকে ফিরে বলল, চলুন আম্মু, আমরা খেয়ে অনেক খেলা করব। মা কাজ করুক, আজকে আপনি আঙ্কেলের সাথে সময় কাটাবেন। বাচ্চা মেয়েটার গালে আদুরে চুমু দিয়ে সোজা নিজের কেবিনের দিকে হেঁটে চলে যাচ্ছে। ঝুমুর অন্যায় মুখ চেপে কেঁদে দিল। এই ভালোবাসা মেয়েটা আশা করেনি। নয়ন এবং মিনহাজ একে অন্যের দিকে তাকিয়ে সেরা হাসিটাই দিল। এই তো তাদের ইমরান, ভালোবাসার ইমরান। সারা জীবন সবাইকে আগলে রেখেছে। জাত, দল, গোত্র কোনো কিছুতেই ভেদাভেদ দেখা যায়নি মানুষটার মাঝে। সেও তো একজন বাবা। সন্তান লালন পালন শিখতে চাইলে তার কাছ থেকে শেখা যাবে। অবাকের কিচ্ছু নেই। সাদাব, তিহান, চৈতি ও রিমি বিস্মিত। সাদাব মুখ ফুটে রিমিকে উদ্দেশ্য করে একটা কথাই বলল, আর যাই হই না কেন, আমরা মানুষ হতে পারলাম না। ধিক্কার নিজেদের জন্য। সামনে থেকে কাজ দেখতে চলে গেল। শ্রমিকদের মুখে মুখে গর্বের হাসি। তাদের মালিক এত ভালো, অথচ সেদিন কত বড় ভুল করত যদি কাজে না ফিরত। শেষ মুহূর্তে সবাই কাজে ফিরেছিল। মালিক সেদিন সবাইকে দুপুরে বিরিয়ানি খাইয়েছে, মিষ্টি খাইয়েছে। ভাগ্য করে এমন মালিক পাওয়া যায়। তাদের তিনটা মালিকই মাটির মানুষ। নয়ন স্যার আর মিনহাজ স্যারের কাছে মাপ চেয়েছিল আঘাত করার জন্য। আজকের ঘটনাটা দেখার মতো ছিল। ঈশানের কোচিং থেকে ফোন এসেছে। প্রথমে ইমরান ঘাবড়ে গিয়েছিল পায়ের ব্যথাটা বেড়েছে কিনা ভেবে। পরে ধারণা বদলে গেল কোচিংয়ের বড় ম্যাডামের কথায়। কিছুটা ভাবুক ভঙ্গিতে কথা বলে ইমরান আসছে জানিয়েছে। নয়ন এবং মিনহাজের কাছে দায়িত্ব সঁপি দিয়ে বেরিয়ে পড়ল। ঝুমুরের কাজ শেষ হয়নি। খাইয়ে ইমরান ঘুম পাড়িয়ে দিয়েছে শিশুটিকে। ইমরানের রুমেই ঘুমাচ্ছে। যাওয়ার সময় ঝুমুর বেরিয়ে আসলো ইমরানের সামনে, হাত জোর করে কৃতজ্ঞতা প্রকাশ করছে। পা ছুঁয়ে সালাম করতে যাবি, দু কদম পিছিয়ে গেল ইমরান। ঝুমুরকে কড়া করে বলল, গায়ে হাত দেওয়া আমার পছন্দ নয়, এই কাজ কখনোই করবেন না। স্যার, আমি আপনার থেকে অনেক ছোট, আপনার মেয়ের মতো। আপনি কইরা বললেন না? ইমরান হালকা হেসে মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, ভালো থাকো। একটু পর পর যে মেয়েকে দেখে আসবে। আমি গায়ে টাওয়েল জড়িয়ে দিয়েছি, এসি টেম্পারেচার নর্মাল আছে। ঝুমুর মাথা কাত করে কাজে চলে গেল। তিহান রিমিকে বলল, মাথা ঠান্ডা আছে, যা মাফ চেয়ে নে। সাদাব রিমির হাত ধরে যাওয়া আটকে বলে, আজ নয় কাল বলিস। মুডটা ঝুমুরের জন্য ভালো, তোর জন্য নয়। বাকিরা মত দিল। শুকনো ঢোক গেল রিমি। কোচিংয়ে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 12:30। বাচ্চাদের ছুটি একটাই। ঈশান বাংলাদেশি পরিবেশে অ্যাডজাস্ট হতে পারছে না, তাই ভালো স্কুলে ভর্তির আগে নাম করা কোচিংয়ে দিয়েছে ইমরান, যাতে করে ঘাটতিগুলো ঠিক করে নিতে পারে। কোচিংয়ের প্রতিষ্ঠাতা পরিচালিকার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে জানতে পারল এক ছেলে অভিযোগ করেছে ঈশানের নামে। ম্যাডাম, ওই ছেলের অভিভাবকদের ডাকলেন, ছেলেরাও এসেছে। ঈশান চুপচাপ বাবার পাশে দাঁড়িয়ে আছে। ইমরান ছেলেকে দেখে কিছুটা শঙ্কিত হলো। ছেলের চেহারা খানিকটা মলিন। ইমরান ছেলেকে আগলে ধরে কানে কাছে ফিসফিস করে বলল, প্রিন্স, মন খারাপ কেন? ঈশানের চোখ ছলছল, আস্তে করে বলে, গালিয়ে দিয়েছি আফফানকে। ইমরান জিহ্বায় কামড় দিয়ে ছেলেকে বোঝালো। ছি। ঠোঁট উল্টে প্রশ্ন করলো, বেশি পচা গালি? কি গালি? ইউ ব্লাডি ফুল। এটা ঠিক হয়নি প্রিন্স। সরি বাপ্পা। কিন্তু আমি অন্য কিছু ভেবেছিলাম। ইমরান মুচকি মুচকি হাসছে। ঈশান বাবার দিকে কৌতূহল চোখে তাকিয়ে আছে। ভোর কুচকে ভাবছে বাবা কি ভাবলো। ইমরান ছেলেকে আরেকটু কাছে টেনে বলে, আমি ভেবেছি কোনো মেয়েকে আই লাভ ইউ বলছো। পাপ্পা। ঈশান লজ্জায় রঙিন হয়ে গিয়েছে। এদিকে বাবা ছেলের খুনসুটি দেখছে অন্যরা। বুঝতে পারছে না কি নিয়ে এদের মাঝে আলাপ চলছে, তবে দেখতে সুন্দর লাগছে। পরিচালিকা ম্যাডাম গলা ছেড়ে বলেন,
মিস্টার ইমরান, দেখুন, আমরা তো বাচ্চাদের ম্যানার যতটা সম্ভব শেখাই, তবে পরিবারের শিক্ষার প্রাথমিক শিক্ষা। বাচ্চারা যদি পড়তে এসে গালি দেয়, ব্যাপারটা খুবই দুঃখজনক। জানি ঈশানের মায়ের সাথে আপনি সেপারেশনে আছেন, সিঙ্গেল ফাদার, তবুও যদি একটু দেখতেন ব্যাপারগুলো। এভাবে হলে তো ঈশানকে আমরা রাখতে পারবো না। তাছাড়া ওকে নিয়ে অনেক হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের। ভালো কোনো স্কুলে ভর্তি করাতে পারবেন না। ইমরান মাথা নিচু করে বসে আছে। ঈশানের চোখ ভেঙে কান্না পাচ্ছে। এই প্রথম পাপাকে কেউ তার জন্য এভাবে অপমান করছে। খারাপ মহিলাটার কথা উঠিয়েছে পাপার সামনে। সে তো কিছু করেনি। ও টিফিন জোর করে খেয়ে ফেলেছে, তাও কিচ্ছু বলেনি। চুল টেনে দিয়েছে, মিডল ফিঙ্গার দেখিয়েছে, বাজে কথাও বলেছে। তারপর ও নিশ্চুপ ছিল। শুধু হোমওয়ার্ক ছিঁড়ে ফেলতে গালি দিয়েছে। সে বাংলা পায় না। প্রতিদিন অফিস থেকে আসার পর পাপা বাংলা পড়ে। ওইটুকুন সময় তার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই অন্য হোমওয়ার্ক ছিঁড়তে এত কষ্ট পেত না বাংলা ছেড়াতে যতটা কষ্ট পেয়েছে। ওর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল পাপার সব কষ্টে পানি ঢেলে দিয়েছে আপনান। যদি সে বাংলা পড়ত, কখনো পাপাকে ক্লান্ত শরীর নিয়ে তাকে পড়াতে বসতে হতো না। বাইরের টিচারও পাপা পছন্দ করছে না। নিজের মতো করে ছেলেকে করছে। যার জন্য পাপা এত কষ্ট করেছে, আজ তার জন্য অপমানিত হতে হচ্ছে। ঈশান দুহাতে মুখ ঢেকে শব্দ করে কেঁদে দিল। কান্নার শব্দ পেয়ে ইমরান ঘাড় ঘুরিয়ে ভয় পেয়ে গেল। ছেলেকে জড়িয়ে ধরে বলে, আব্বা তাকাও, আমার দিকে কিছু হয়নি জান। ঈশান ও বাবা কেঁদে কেঁদে বলছে, পাপা আই এম সরি, আমি ইচ্ছে করে করিনি, আমাকে মাফ করে দাও। বুকের সাথে ঈশানের মাথা চেপে ধরে রেখেছে ইমরান। আপনানের অভিভাবকদের দিকে তাকিয়ে বলল, ভাই আমি সত্যি জানি না কি হয়েছে, আমি দুঃখিত সব কিছুর জন্য। আমার ছেলেটা ম্যানারলেস নয়, ম্যাডাম ছেলেটা না বুঝে গালি দিয়েছে। ঈশান কাঁদতে কাঁদতে বলে, পাপ্পা আমি এখানে পড়বো না, আমাকে অন্য কোচিংয়ে দাও, যেখানে কেউ আমাকে মারবে না, টিফিন ফেলে দিবে না, হোমওয়ার্ক ছিঁড়ে ফেলবে না, এমন জায়গায়। তাহলে আমিও ভুলে তাদের গালি দিব না। ঠিক আছে প্রিন্স, বাসায় গিয়ে কথা বলবো। ম্যাডাম হঠাৎ করে বলেন, ঈশান, তোমার টিফিন ফেলে দাও। মারে, খাতা ছিঁড়লে ফেলার মানে কি? ঈশান চুপ, আপনানও চুপ। ম্যাডাম অন্য একটা ছেলেকে ডেকে পাঠালেন। সে এসে পুরো ঘটনা বলার পর সবাই নিস্তব্ধ। এই ম্যাডামের মনে হলো ঈশান নামক ছোট্ট ছেলেটা চুপ থেকে সকলের সামনে তাকে অপমান করেছে। মিস্টার ইমরানকে সরি বলার উপায় জানা নেই তার। ইমরান ছেলেকে বুকে আগলে সবার সামনে বলল, ম্যাডাম, সবাই তো ছোট সমস্যা নেই, যা হওয়ার হয়েছে। ঈশান নিজের সরি বলেছে, এখন আমিও বলছি আমি চাই না ঈশানের জন্য বাকি বাচ্চাদের সমস্যা হোক। ও কাল থেকে আর আসবে না। ঈশান পাপার গলা জড়িয়ে গালে চুমু দিল। সবাই দেখছে এই দৃশ্য। অনুমতি নিল ম্যাডাম এবং বাবার কাছে বন্ধুদের সাথে দেখা করার। ঈশান দরজা দিয়ে বের হওয়ার পর ইমরান কিছুটা গম্ভীর হয়ে বলল, ম্যাডাম আপনারা যেই গলির কথা বললেন, আমার ছেলে এই গলি জানেইনি না। আমিও আজ প্রথম জানলাম যে ইউ ব্লাডি ফুলের বাংলা বোকাচোদা। থাক, গালি তো গালি, সেটা ইংরেজি কিংবা বাংলা। তবে আমি নিশ্চিত আপনার গালিটা যেখান থেকে শিখুক না কেন ভবিষ্যতের জন্য ভয়ানক। ঈশান কেঁদেছে কেন জানেন? ওর পাপা আজ মাথা নিচু করেছে তাই। আমার ছেলে আমার অহংকার অলংকার। কয়টা সন্তান এই বয়সে? পাপার শরীর খারাপ হলে সেবা করে, অফিস করে বাড়ি ফিরতে হয় বেশ রাতে, বাংলা হোমওয়ার্ক করাই। এরপর ঘুমোতে যাওয়ার সময় প্রতি রাতে আমার চুলে হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়ায়। ওর বাংলা হোমওয়ার্ক ছেড়াতেই প্রতিক্রিয়া দেখিয়ে ফেলেছে, কারণ ওর ধারণা পাপা অনেক কষ্ট অফিস করে এসব বাংলা করায়। বলুন তো আমার সেই ছেলে কাউকে কিভাবে গালি দিতে পারে? সরি ম্যাডাম, আসি। ইমরান ঈশানের ব্যাগটা কাঁধে নিয়ে বেরিয়ে গেল। ম্যাডাম লজ্জায় মাথা নামিয়ে ফেললেন। ঈশান রবিনের সাথে মাঠে দাঁড়িয়ে আছে, এখনো চোখ ফোলা, বাবার দিকে তাকাচ্ছে না। ছেলের হাত ধরে পড়ল। প্রিন্স, ফুচকা খাবে? ঈশান প্রাণ খোলা হাসি দিল। আজ বাবা আনহাইজেনিক ফুচকা খাবে কিনা নিজ থেকে জিজ্ঞেস করেছে। ঝলমলে সেই হাসি। ইমরানও সিদ্ধান্ত নিয়ে নিল এখানে ছেলেকে আর পাঠাবে না। নিজের পড়িয়ে ভালো স্কুলে ভর্তি করিয়ে দিবে। যাচাই না করে এভাবে বাচ্চাকে হেনস্থা করার কোনো মানেই হয় না। সারাদিন বাইরে থাকে সে। দেশে আসার পর খুব একটা সময় ছেলেকে দিতে পারছে না। বন্ধু পেয়েও যদি ছেলেটা খুশি না থাকে, তাহলে এমন জায়গায় না পড়ানোই ভালো।
কোনো কথা হয়নি দুই বান্ধবীর মাঝে আজ। দুজনে বেশ জেদ ধরে আছে। একই বেঞ্চে বসেছে, টিফিনের সময় খাবারও শেয়ার করে খেয়েছে। কেবল মুখ দিয়ে বাক্য নিশ্চিত হয়নি কারোর। এর কারণ হিসাবে আবিষ্কার হলো গত রাতে মোনা চয়নকে ফোনে বলেছে ইহসান স্যার মানুষ হিসেবে যতটা ভালো মানুষই দেখায় ততটা নয়। মোনা বাবার সাথে কাল বিকেলে খেতে গিয়ে একটা মেয়ের সাথে ইহসান স্যারকে দেখেছে রেস্টুরেন্টে। কখনোই সন্দেহ করতো না, কিন্তু তাদের কথা বলার ধরন আর মেয়েটার সাজগোজের ধরন এবং শেষে যাওয়ার সময় একই রিক্সায় বসাটা বেশ চক্ষু কটু লেগেছে। থাকতেই পারে ইহসানের প্রিয় মানুষ, তাই বলে উনি কেন গত বছর সেকেন্ড ইয়ারের ফারিন আপুর সাথে এত মিশেছেন। এমনভাবে ফারিন আপুকে বার্গার কিনে এনে দিতেন সবে সন্দেহ করেছিল। এতদিন তো জানতো হয়তো ফারিন আপুর সাথে ভাব, আর আজ দেখলো অন্য মেয়ে। চয়নকে জানাতেই ও প্রতিবাদ করে বলল হয়তো মোনার দেখার ভুল। এই নিয়েই দুই বান্ধবীর তর্ক শুরু। শেষ ঘন্টা শুরু মাত্রই ইহসান স্যার ঢুকলেন রুমে। আজ থেকে মোনা প্রতিজ্ঞাবদ্ধ চয়নের সাথে স্যারকে নিয়ে কোনো কথাই বলবে না। স্যার ক্যালকুলাস করতে দিয়েছেন শ্রেণী কাজ হিসাবে। এই এক জিনিস দেখলেই মোনার মেজাজ চটে যায়, কান্না পাই কোনো ইন্টিগ্রেশন দিতে হবে। এখন না পারলে স্যার পুনরায় সেদিনের মতো অপমান করবে, বাবাকেও অভিযোগ করতে পারে। পারতপক্ষে মোনা নিজেকে স্যারের চক্ষুশূল মনে করে। দম ফেলে ফিসফিস করে চয়নকে বলে, ও পাখি, আমাকে দেখবি? ভুলে গিয়েছি। চয়নও ফিসফিস করে জিজ্ঞেস করে, সূত্র কতটুকু মনে আছে? চয়ন খাতাটা সামান্য এগিয়ে দিল। মোনা তাকিয়ে দেখে ইসরে উল্টা সূত্র করতে গিয়েছিল। সিএসসি এক্স কট এক্স ডিএক্স সমান সমান মাইনাস সিএসসি এক্স প্লাস সি। পুরোটা তাও একবার মিলিয়ে বিড়বিড় করে পড়তে লাগলো। সামনে থেকে রূপা হালকা কেশে বলল, অপরাধীগুলোর সামনে থাকা স্যার তাকিয়ে আছে। চয়ন ও মোনা বিদ্যুৎ গতিতে তাকিয়ে দেখে সত্যি ওদের দিকে তাকিয়ে আছে। দুজনেই আতঙ্কিত হলো। অবাক করে দিয়ে স্যার আজ বকা দেয়নি, চুপ করে দাঁড়িয়ে আছে, অন্যদিকে ফিরে গেল। পুরো ক্লাসে খাতা চেকের সময় টুকটাক দু একটা কথা ব্যতীত শব্দ করেনি। ছুটির সময় মোনা সরি বলাতে চয়ন আর রেগে থাকতে পারল না। দুজনেই ছুটির পর রফিক মামার ফুচকার স্টলে চলে গেল। ভিড় দেখে একপাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলাপ করছে পড়া নিয়ে। মোনা বাসার কথা বলছে, এর মাঝে বলল, জানিস চয়ন, আমার একটা নতুন শত্রু হয়েছে। একদিন বন্ধু ছিল, পরের দিন না ওয়েট সরি, সকালে বন্ধু ছিল, বিকেলে শত্রু হয়ে গিয়েছে, পরে আবার বন্ধু হয়েছে। চয়ন বিরক্তি নিয়ে বলে, নাটক বন্ধ কর। এই নাটকীপনাকে শেখায় তোকে, এমন আহ্লাদ করিস কেন? মোনা মুখ ভেঙচি দিয়ে বলে, আমি জানি আমাকে নাটকীপনাতে বেশ লাগবে, আল্লাহ তো শুধু তোর সাথে করি। কে আছে আমার? রহস্য বল। বাবার বিজনেস পার্টনার আর মামার বন্ধু ইমরান সাহেব, ইতালি থেকে এসেছে। চয়ন হাত দিয়ে থামিয়ে বলে, ইমরান সাহেব? হ্যাঁ, লোকটাকে খ্যাপাতে ইমরান সাহেব বলেছিলাম, এখন তাকে আঙ্কেল ডাকতে ইচ্ছে হয় না। জানিস, আমি ইমরান সাহেব বললেই বাবা সহ বুড়ি শুদ্ধ সবাই রাগ করে। ওই লোক তো ফুলে অ্যাটম বম হয়। মোনা ফিক করে হেসে দিল। চয়ন অবাক হয়ে বলে, মামার বন্ধু মানে মামার বয়সী, তুই এই মানুষটাকে কিভাবে সাহেব ডাকিস? তুই যেখানে এহসান স্যারকে মাস্টার মশাই ডাকিস। চয়ন মোনার দুকাত ঝাঁকিয়ে দিয়ে বলে, মোনা কি বলছিস এসব? আমি স্যারকে পছন্দ করি, কিন্তু তুই? আচমকা মোনার শয়নবিদ ফিরে এলো। অবিরত ঢোক গিলছে। কি বলছে এসব? বুক ধুকপুক করছে। বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছে চয়নের দিকে। মস্তিষ্ক অচল, অকমর্ষৎ মোনা ঘামছে। চয়ন কিছু একটা বুঝতে পেরে বলে, মোনা, উনি এসেছে কয়দিন হলো? বেশ কিছুদিন। তুই কত বড় ভুল পথে হাঁটছিস। আঙ্কেল ডাকবি, কলেজে পড়ুয়া আমরা, কয়দিন পর বিশ্ববিদ্যালয়ে পা দেব। অবুঝ নাকি তুই? মাইন্ড অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে তোর। মোনা চেয়ে আছে চয়নের দিকে। সত্যি আঙ্কেল ডাকবে? কিভাবে ডাকবে? ডাকতে পারবে?
ভেতর থেকে হাহাকার জন্ম নিল। আঙ্কেল মুখে আসছে না, শুকনো ঢোক গিলছে। হঠাৎ মনে হলো মানুষটার হাসি মুখ ভেসে উঠছে, সাথে সাথে মুখে হাত দিল, মনে মনে বলছে, আল্লাহ, কি হচ্ছে এসব? চয়ন মোনাকে আলতো ধাক্কা দিয়ে বলল। কি ভাবছিস? কথার মাঝে এহসান স্যার ওদের সামনে এসে দাঁড়ায়। দুজন কথা থামিয়ে নীরব হয়ে গেল। স্যারকে সালাম দিল, আশেপাশে কেউ লক্ষ্য করলো। বাড়ি গলায় স্যার বলল, বাসায় যাওনি দুজন? ছুটি তো ঘন্টাখানিক আগেই হয়েছে। চয়নের মাঝে অসংকোচ দেখে মোনাই বলল, স্যার, রফিক মামার ফুচকা খেতে দাঁড়িয়েছি, কিন্তু অনেক ভিড় তাই যেতে পারিনি। স্যার মাথা নেড়ে বলল। আচ্ছা। ঘাড় ঘুরিয়ে ওদের চমকে দিয়ে বলল, ছোট, এখানে 2 প্লেট ফুচকা দে তো। তোমরা দুজন বসো এখানে। দুজন মনে হলো আকাশ থেকে পড়লো। মোনা মুখ চেপে হাসছে। এহসান মোনার দিকে ভুরু কুচকে বলল, মোনাশা, কোনো সমস্যা? হাসি থামিয়ে বলল, বললে বকা খাবো। না, রাস্তায় কেন বকা দিব, বলো সংকোচ না করে। একটা কবিতা মনে পড়েছে। আচমকা এহসানও হেসে দিল হালকা, মাথা নাড়িয়ে পড়ল। আমি জানি তুমি কেন কবিতা বলছো। এরপর নিজে হেসে আবৃত্তি করলেন। রামগরুরে ছানা, হাসতে তোদের মানা। হাসির কথা শুনলে বলে হাসবো না না না। সেই সাথে মোনা ঠোঁট মেলাচ্ছে। পাশে রফিক মামার সহকারী ছোট্ট ফুচকা হাতে দাঁড়িয়ে ঠোঁট মেলাচ্ছে। তিনজনের ঠোঁট মেলানো কবিতা শুনে চয়ন বিমুগ্ধ নয়নে দেখছে আর মিষ্টি মিষ্টি হাসছে। এহসান ছড়া থামিয়ে দিলে ও মোনা আর ছোট তখনও বলে যাচ্ছে। চয়নের মিষ্টি হাসিতে এহসানের চোখ পড়ে। দুজনের শুভ দৃষ্টি হয়ে গেল। চয়ন হাসি থামিয়ে চোখ ঘুরিয়ে নেয়। এহসানও দীর্ঘশ্বাস ফেলে বলল, বসে আছো কেন, খাও। নিতে গেলে মজা পাবে না। মোনা প্লেট বাড়িয়ে বলল। আপনি খাবেন না স্যার? নিন আমার থেকে একটা। এহসান হাত দিয়ে বারণ করার ভঙ্গিতে বলল, আমি এসব খেতে পারি না, ভাল লাগে না। মোনা ঠেস মেরে বলে, এজন্যই আপনি গণিত ভালো পারেন আর আমাদের গণিতের স্যার। তাই তো এই কঠিন রসকসহীন অঙ্ক আমার মতো মিষ্টি কারোর মাথায় ঢুকবেই না। তবে এই কাকতারুয়া পাখি চয়নের মাথায় আবার সব ঢুকে। আনমনে বকতে বকতে দেখে চয়ন প্লেটের দিকে তাকিয়ে আঁকিবুকি করছে না খেয়ে। এহসান স্যার চয়নের প্লেটের দিকে তাকিয়ে আছে। মোনা প্লেট হাতে নিয়ে বলল, টকের মাঝে আরেকটু ঝাল দিলে কি রফিক মামার ঝালে টান পড়তো? আমি একটু ঝাল নিয়ে আসি। ব্যাগটা তুলে রেখে মোনা ওদের একা রেখে উঠে গেল। মোনা চলে যাওয়ার জন্য পা ফেলতে চমকে মোনার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে দিল। মোনা ইশারায় হাত দিয়ে বোঝালো কথা বল। চোখ তুলে চয়ন স্যারের দিকে তাকাতেই দেখতে পেল বিমর্ষ মলিন চেহারা। অনেকক্ষণ আগেই তো মোনার সাথে মজা করছিল, মুহূর্তেই এমন কি হলো? চয়নকে চমকে দিয়ে এহসান বলে উঠল, চয়ন, যা ভাবছো তা তোমার আবেগ। আবেগকে ভুলে গিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। জীবনে গুরুত্বপূর্ণ একটি ধাপ এইচএসসি, ভালো হওয়া জরুরি। চয়নের বুকের ধুকপুকানি বেড়ে গেল। স্যারের কথার ইঙ্গিত বুঝতে পেরে নিজের অজান্তে চোখের পানি পড়ছে ফুসকার টকের কাপে। এহসানের দৃষ্টিসীমার মাঝে সব ঘটেছে। গলা ছেড়ে এহসান বলল, ফারিন আর ভাইজি, ওকে নিয়ে নিঃসন্দেহ রেখো না। আগামী সপ্তাহে আমার বিয়ে। তোমার আর মোনার দাওয়াত রইল। দুজনকেই অনেক বকা দিয়েছি ক্লাসে। হয়তো ভাবছো কেন এসব বলছি। বিয়ের পর ছুটিতে চলে যাব, তোমাদের সাথে আর দেখা হবে না। আমার সরকারি চাকরি হয়েছে, পোস্টিং রাজশাহী। চয়ন মাথা তুলে এহসানের চোখে সরাসরি রাখল। মেয়েরা আবেগী, এতটা আবেগী এহসান ভাবতেও পায়নি। চয়নের চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। একটি কথাও এহসান বাড়েনি। টকের কাপ থেকে টক ঢেলে একটা ফুসকা নিজের মুখে দিল। উঠে দাঁড়িয়ে চয়নের মাথায় হাত রেখে যাওয়ার সময় বলল, আর একটু বড় হলেও পারতে চয়ন। ফুচকার দোকানের সামনে হেঁটে চলে গেল। মোনা দুর্দান্ত আড্ডা জমিয়ে দিয়েছে রফিক মামা এবং ছোট্ট সাথে। এহসান হেসে বিল মিটিয়ে বিদায় নিয়ে চলে গেল। মোনা এসব দেখে চয়ন কাঁদছে। মোনা এসে দেখে চয়ন কাঁদছে। প্লেটের 8টা ফুচকা জায়গায় 7টা ফুচকা পড়ে আছে। মোনা চয়নের কাঁধে হাত রেখে বলল, স্যার বকা দিয়েছে?
চয়ন মাথা নাড়ল। মোনা ব্যাগ থেকে টিস্যু বের করে চয়নের নাকে ধরলো, চোখ মুছে দিয়ে বলল। কাঁদিস না। চয়ন তখন ভেজা গলায় বলল। স্যারের বিয়ে আগামী সপ্তাহে, দাওয়াত দিয়েছে আমাকে এবং তোকে। খুশিতে মোনার চোখ চকচক করে নেচে উঠল। ইয়েস, আমি শাড়ি পরবো। পরক্ষণেই বুঝতে পারল এটা তো খুশির নয়, মারাত্মক দুঃখের খবর। নিজের মাথায় নিজেই গাঁটটা মেরে বলল। মনা, তুই আর শুধরালি না। বাবাকে ফোন দিয়ে জানাতে বুঝতে পেরেছে বাবা মিটিংয়ে, অথচ আজ বাবার উচিত ছিল মোনাকে নিয়ে বের হওয়া। কিছুক্ষণ পার হতেই মনে হলো মোনার জন্মদিন কখনোই পালিত হয় না ওই বাড়িতে। রাত পেরোলেই জন্মদিন। বয়স যখন 4 বছর, সেদিনের জন্মদিনের দিনই মাকে হারিয়েছে মোনা। গর্ভবতী অবস্থায় ছাদ থেকে গড়িয়ে পড়ার 4টিখানি কথা নয়, চোখ ভরে আসলো মোনার। ঠিক তখনই বাবার ফোন। আসসালামু আলাইকুম বাবা। আম্মা, বাবা তো একটা মিটিংয়ে বের হতে পারছি না। জানি আম্মা মন খারাপ। তুমি কি মামার সাথে বের হবে? মোনা নিশ্চুপ। মিনহাজ মেয়েকে আশ্বস্ত করে বলল। আম্মু শোনো, তোমার মায়ের দুর্ঘটনা ভুলতে পারবো না, তাই না? আমরা তো সেই হিসেবে পালন করেছি জন্মদিন, কিন্তু আমার মাকে আমি শপিং করে দিতে চাই। আজ তুমি না গেলে যে আমি ব্যর্থ বাবা হয়ে যাব। তুমি মামার সাথে যাও, বাবা রাতে সারপ্রাইজ নিয়ে আসবো। হ্যাপি? মোনা দুহাতে চোখ মুছে বলে। অনেক বাবা, আই লাভ ইউ। মিনাজ হেসে ফোন রেখে দিল। নয়নকে পাঠিয়ে দিচ্ছে জানিয়ে দিল। শপিং মলে এসে মোনা নিস্তলাতে অপেক্ষা করছিল। নয়নকে দেখে দূর থেকে হাত নাড়ালো, ভাগ্নির কাছে এসেই জড়িয়ে ধরলো। দুজন ঘুরে ঘুরে অনেক শপিং করলো। এক পর্যায়ে নয়ন ওদের শোরুমে ঢুকলো। ভেতরে স্টাফরা ভয়ে তটস্থ। এই শোরুমে গত কয়েক মাসে বেশ ঝামেলা হচ্ছে অ্যাকাউন্টস নিয়ে। ধারণা অনুযায়ী শোরুম প্রফিটে ছিল, কিন্তু মাস শেষে হিসেব দেখাচ্ছে লস। গম্ভীর মুখে ইমরান স্বচক্ষে খতিয়ে দেখতে আসবে জানতো নয়ন, তাই এদিকে এলো। নয়নকে দেখে ইমরান চোখ দিয়ে ভেতরে আসার জন্য আহ্বান জানালো। মোনা ইমরানকে দেখে প্রথমে মুখ ঘুরিয়ে নিল। ইমরান লক্ষ্য করেও উপেক্ষা করল। নয়ন কথা বলছে স্টাফদের সাথে। পরে মোনার মনে হলো বাবু তো এই শিক্ষা দেয়নি। ইমরানের সামনে গিয়ে সালাম দিল। ইমরান সালামের উত্তর নিল। ম্যানেজারের সাথে কথা বলতে বলতে মোনার মাথায় হাত রেখে বাচ্চাদের মতো চুল এলোমেলো করে দিয়ে বলল। কেমন আছো সুইট মোনালিসা? ভালো আছি ফ্র্যাঙ্কেস্টাইন। ব্যাবাচেকা খেয়ে গেল ইমরান। এতদিন বলতো ইমরান সাহেব, আজ বলো ফাঙ্কি স্টাইন। ভারী অদ্ভুত মেয়ে তো। ম্যানেজার তাকিয়ে আছে ওদের দিকে। ম্যানেজারকে মৃদু ধমক দিয়ে বলল। আমার দিকে তাকান। 30 মিনিট সময় দিলাম, এর মাঝে প্রফিট এবং লসের পাক্কা হিসাব চাই। মোনার দিকে ফিরে বলল। মোনালিসা ঘুরে দেখো কিছু পছন্দ হয় কিনা। সামনে থেকে সরে গেল মোনা। ঘুরে ঘুরে দেখছে। একটা ড্রেস এনে ক্যাশে দিল। ওরা প্যাকেজিং করতে মোনা জানলো টাকা দিবে। নয়ন এবং ইমরান দুজনে পেছনে দাঁড়িয়ে দেখছে। মোনা নয়নের দিকে তাকিয়ে বলল। মামা, আমি টাকা ছাড়া নিব না। নয়ন মেয়েটিকে বিল করতে বলল। বিল হলো 2650। মোনা ব্যাগ থেকে 2600 টাকা বের করলো। বাকি 50 ডিসকাউন্ট করতে চাইলে ব্যাগ খুঁজে 5 আর 10 টাকার নোট বের করে 50 টাকা দিল। পুরো বিল মিটিয়ে খুশি মনে নয়ন এবং ইমরানের দিকে ফিরে জানালো। এটা ফুপির জন্য কিনেছি, এখন শুধু বাবারটাকে বাকি। নয়ন প্রশ্ন করলো। আপনার তো টাকা শেষ আম্মা। না না না, বাবারটা আছে, তুমি একটু সাহায্য করো না পছন্দ করতে। নয়ন হেসে বলল। ঠিক আছে, করব। এরই মাঝে ইমরান ম্যানেজারকে কিছু করার ডোজ দিচ্ছে বলে ধারণা নয়নের। লেডিস স্টাফকে বকার জন্য ম্যানেজার হিসাবের খুব বড় একটা গোলমাল করেছে, ব্যাপারটা স্পষ্ট। নয়নের পাশ থেকে কখন গেল টেরি পেল না। নয়ন এগিয়ে গিয়ে বলল। আমি দেখছি এগুলো। তুই কি একটু মোনাকে নিয়ে ইনফিনিটিতে যেতে পারবি? সকাল থেকে আজ মেজাজ ভীষণ খারাপ। ঈশানের চোখে পানি, পরিচিত গলার আওয়াজ, অপরিচিত নাম্বার থেকে সব মিলে শান্ত মেজাজে ইমরানও আজ ক্রোধে আক্রান্ত। মোনার কাছে এসে বলল। চলো। নয়নের চোখের পলক ঝাপটে ইঙ্গিত দিতে মোনা পিছু নিল ইমরানের। হাতের ব্যাগগুলো শোরুমে রেখেই রওনা হলো ইমরানের পিছু পিছু। হঠাৎ মোনা লক্ষ্য করলো
ও নাকি স্মুথ একটা গন্ধ ভেসে আসছে। বুঝতে অসুবিধা হলো না। ভালোভাবে ইমরানের দিকে তাকিয়ে দেখতে পেল মেরুন রঙা শার্টে বেশ মানিয়েছে, তবে কালো মানুষের একটু লাইট পরা উচিত ছিল। তবুও মোনা আজ বেহায়া দৃষ্টিতে দেখতে থাকলো। মাথায় চয়নের সাথে বলা কথাগুলো ঘুরছে। আঙ্কেল ডাকতে চেয়েও পারল না। মনে হচ্ছিল খুব কষ্ট হবে আঙ্কেল ডাকতে। ফোনে কাজ করছে ইমরান। মেল চেক করছে। অনাকাঙ্ক্ষিত মেসেজ পেয়ে ফোন দেখলো আকাশরঙা হাঁটু সমান ফতুয়া মম জিন্স, গায়ে ওড়না, কাঁধে ব্যাকপ্যাক এবং চুল উঁচু করে রাবার ব্যান্ডে বাঁধা। জুটি করা চুলের দুপাশে ছোট বাচ্চাদের মতো দুটো কার্টুনের ক্লিপও লাগিয়েছে। এলিভেটরের সামনে এসে দুজনেই ভেতরে প্রবেশ করলো। এলিভেটরে যে দুজন ছিল ওনারা দ্বিতীয় তলায় নেমে গিয়েছে। এখন ইমরান এবং মোনালিসা রোবটের মতো দু প্রান্তে দাঁড়িয়ে আছে। কার মুখে কোনো শব্দ নেই। শব্দ না থাকাটাই স্বাভাবিক। আজ মোনা বিচলিত। নিজ থেকে ইমরানের সাথে কথা বলতে চাচ্ছে না। কথা বলে ঝামেলা হয়, ভুল করে নতুবা ভুল বলে ওনার মন মেজাজ খারাপ করে। সবচেয়ে বড় ব্যাপার, আঙ্কেল ডাকটা মুক্তি আসছে না। বেশ কয়েকবার চেষ্টা করেও হলো না। এই ডাক তার জন্য নয়। এইদিকে এলো ফোনে মনোযোগ দিয়ে ভালোভাবে কাজ করছে, যেন সে ব্যতীত এলিভেটর শূন্য। ইমরান ফোন পকেটে ঢুকিয়ে মোনার দিকে চাইল। অকমর্ষাৎ ঝাঁকি দিয়ে ভেতরে বাতি নিভে গেল। থেমে গেল এলিভেটর। ভয় পেয়ে গেল মোনা। তবুও মনে সাহস এলো জেনারেটর চালু হবে। কয়েক মিনিট অতিবাহিত হওয়ার পর ইমরান অবাক হলো। পকেট থেকে ফোন বের করে মোবাইল টর্চ জ্বালিয়ে সেই আলোতে ইমার্জেন্সি বাটন চাপল। আরও 5 মিনিট। মোনা পুরোপুরি ঘাবড়ে গিয়ে ইমরানের হাত চেপে ধরল। কাপা কাপা গলায় বলল, ইমরান সাহেব চালু হচ্ছে না কেন? ইমরান বেশ বিরক্ত হলো। শপিং মলের ম্যানেজমেন্টের উপর অস্থির লাগছে গরমে। নিজেকে স্বাভাবিক করে বলল, হয়ে যাবে, চিন্তার কিছু নেই। টেকনিক্যাল ডিভাইস মাঝে মাঝে এমনই হয়। ইমরানের ফোনের দিকে তাকিয়ে দেখে 20 মিনিট। এবার নিজেও শঙ্কিত। পুনরায় এমার্জেন্সি বাটনে ক্লিক করতে আলো জ্বলে উঠল। ইমরান নিজের হাতের দিকে তাকাতেই মনে ইমরানের হাত ছেড়ে দিল লজ্জা পেয়ে। এলিভেটর চালু হলো। চমকে যাওয়ার মতো ভয়াবহ ঘটনা কেবল শুরু হলো। 4 তলায় এসেও খুলছে না। পুনরায় নিচে চলে গেল, আবার উপরে উঠছে। ভয় পেয়ে মোনা বলল, কি হলো ইমরান সাহেব? বুঝতে পারছি না। এবার 3 বার, 4 বার, 5 বার ওঠানামা করা শুরু করলো। মোনা পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কেঁদে দিয়েছে মেয়েটি। ইমরান এমার্জেন্সি বাটনে ক্লিক করছে ক্রমাগত। অকমর্ষাৎ মুখ দিয়ে বের করলো, ইন্না লিল্লাহ। ইমরানের গায়ে ঢলে পড়ল মোনা। ইমরান গালে মুখে আলতো থাপ্পড় দিতে দিতে বলল, মোনালিসা, মোনালিসা তাকাও, কিচ্ছু হয়নি। এক হাতে মোনাকে আগলে ধরল ইমরান। মোনা ফিস ফিস করে বলল, আমরা মরে যাব? এমন করছেন কেন? লিফটটা? ইমরান কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ঘেমনি একাকার। ভয় হানা দিয়েছে অন্তরে। মৃত্যু ভয় কতটা মারাত্মক বুঝতে পেরেছে আজ। মোনা শরীর নিস্তেজ হয়ে যাই অবস্থা। নিঃশ্বাস আটকে আসছে ইমরানের। ইনহেলার পকেট থেকে বের করে দুটো টান নিল। মনে মনে বলল, আমার ছেলেটাকে দেখে রেখো আল্লাহ। চোখ বন্ধ করে ফেল। ইমরান অনুভব করছে এলিভেটরের গতি পূর্বের তুলনায় বেড়ে গিয়েছে। খুব স্পিডে উপর নিচ করছে। বসুন্ধরা লিফটের বাইরে সবই দেখা যায়। বাইরে ঘাড় ঘুরিয়ে দেখতে পেল মানুষের ভিড়। ভেতরটা কাঁপছে। যা বোঝার তা বুঝে গিয়েছে। লিফটের গতি বলে দিচ্ছে এখান থেকে বের হওয়া হয়তো সম্ভব নাও হতে পারে। যে কোনো মুহূর্তে ছিঁড়ে যেতে পারি। খুব জোরে ঝাঁকি দিয়ে থেমে গেল। মনে হলো যেন দুজনেই আছর খেয়েছে। ইমরান হাতে ব্যথা পেয়েছে। কোণে বড় বড় কেটে গিয়েছে হাতলের সাথে লেগে। চোখ বন্ধ দুজনের। থেমে যাওয়ার পর চোখ খুলল ইমরান। মোনাকে আগলে ধরে রেখেছে। মোনার কোথাও আঘাত লেগেছে কিনা বুঝতে পারছে না। যদিও মোনা নিস্তেজ। কোথায় থেমেছে জানে না। অটোমেটিক দরজা খুলে গেল। সামনে অনেক মানুষ। ইমরান চোখ খুলে নিজেকে আশ্বস্ত করলো যে বেঁচে আছে। নয়ন ছুটে এলো। ইমরান নিজের উপর নিয়ন্ত্রণ রেখে মোনাকে কোলে তুলে নয়নকে বলল, পানি আনো, সাংঘাতিক ভয় পেয়েছে। শপিং মল অথরিটি চলে এসেছে। বারবার ভুল স্বীকার করে মাপ চাইছে। ইমরান নিশ্চুপ।
নয়ন পানির ঝাপটা দিচ্ছে, আশেপাশের লোকজন অথরিটিকে অকথ্য ভাষায় গালি দিচ্ছে। কিছুটা হুঁশ এলো মোনার, শরীর পুরোপুরি ভার ছেড়ে দিয়েছে। নয়নকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। নয়ন বোঝাচ্ছে। ইমরান শরীর ঝেড়ে মেঝে থেকে উঠে দাঁড়ায়, কুনি বেয়ে রক্ত ঝরছে। শপিং মলের ওয়াশরুমে চলে যায়। পিছু ছুটেছে কর্তৃপক্ষের লোকজন, মেডিকেল টিম হাজির হয়েছে। এমন দুর্ঘটনা যেন কারো জীবনে না আসে সে প্রার্থনা করছে সৃষ্টিকর্তার নিকট। ওয়াশরুমে এসে ক্রমাগত মুখে পানির ঝাপটা দিচ্ছে। হৃৎপিণ্ডের ধূপক কমেছে। এমন সিচুয়েশনে কখনো পড়তে হয়নি। মনে হচ্ছিল পুরো জীবন চোখের সামনে ভেসে উঠেছে। হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। বাসায় বোনকে ফোন দিয়ে 2 মিনিট ছেলের সাথে কথা বলে নিজেকে শান্ত করল। মস্তিষ্কে একমাত্র ভাবনা জেগেছে,